নমস্কার বন্ধুরা, প্রচ্ছন্ন ইতিহাসে আপনাদের সুস্বাগত। আজ প্রচ্ছন্ন ইতিহাসে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা দেখলে আপনারা শিউরে উঠবেন। তাহলে চলুন শুরু করা যাক। যদি কাউকে জিজ্ঞেস করা হয় ইতিহাসের সব থেকে ঘৃণ্য শাসক কে ছিল, 8 থেকে 80 সব বয়সের মানুষের মুখেই শোনা যাবে একটাই নাম। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, এডলফ হিটলার। কিন্তু একবার ভাবুন তো, হিটলার যদি নরখাদক হতো তাহলে এই বিভৎসতা কোন জায়গায় পৌঁছতো? অবাক হচ্ছেন? হ্যাঁ, এমন একজন স্বৈরাচারী শাসক ছিল, বর্বরতার দিক থেকে যে ছাপিয়ে গিয়েছিল হিটলারকেও। হিটলার আর যাই করুক, শত্রুর রক্তপান বা মাংস খাবার জঘন্য কাজ করেছিল বলে জানা যায় না, কিন্তু এই মহাপুরুষের সেই বদনাম ছিল। মহাপুরুষটির নাম ইদি আমিন। ইদি আমিন 1971 থেকে 1979 সাল পর্যন্ত নারকীয় শাসন চালিয়েছিল উগান্ডাতে। আজ এই ভিডিওতে বলবো সেই ইদি আমিনের কথা। ইদি আমিনের জন্ম হয়েছিল 1925 সালে নীল নদের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কোবোকো নামক স্থানে আফ্রিকার কাকুয়া নামক এক আদিবাসী গোষ্ঠীতে। তখন এই অঞ্চল ছিল ব্রিটিশ শাসনের অধীনে। পরে 1962 সালে উগান্ডা স্বাধীন হলে এই অঞ্চল স্বাধীন উগান্ডার অন্তর্ভুক্ত হয়। শৈশবে বাবাকে হারানোর ফলে মার কাছে চরম দারিদ্রতার মধ্যে মানুষ হয় ইদি। পড়াশোনা বেশি দূর এগোয়নি, যদিও প্রেসিডেন্ট হয়ে তার প্রথম ভাষণে সে নিজেকে ডক্টর ইদি আমিন বলে ঘোষণা করে এবং নিজেকে জঙ্গলের সমস্ত পশু ও সমুদ্রের সমস্ত মাছেদের অধীশ্বর বলে দাবি করে। 1946 সালে 21 বছর বয়সে আমিন যোগ দেন KAR তথা কিংস আফ্রিকানস রাইফেলসে। এই KAR হচ্ছে ব্রিটিশদের আফ্রিকান ঔপনিবেশিক সেনাবাহিনী। আমিন এই সেনাবাহিনীতে থাকাকালীন বার্মা, সোমালিয়া, উগান্ডা আর কেনিয়ায় লড়াই করেছিলেন। ব্রিটিশদের হয়ে অংশ নিয়েছিলেন কেনিয়ার মাও মাও বিদ্রোহের দমনে। প্রত্যক্ষ করেছিলেন কেনিয়ান বিদ্রোহীদের দমনে ব্রিটিশদের বর্বরতা। ইদি আমিন ছিল একজন প্রশিক্ষিত বক্সার। বেশ কয়েকবার সে উগান্ডার লাইট হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছিল, কিন্তু তার আসল লক্ষ্য ছিল ক্ষমতার শীর্ষে ওঠা। অত্যন্ত বর্বর, নৃশংস, নিষ্ঠুর এই সৈন্যটি সহজেই নজরে আসে ইংরেজদের। হতে থাকে দ্রুত প্রমোশন। সাধারণ অফিসার থেকে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় সৈন্যদলের উচ্চ পদস্থ কর্মচারী এবং খুব শীঘ্রই ইফেন্ডি পদ লাভ করে। ইফেন্ডি ছিল ব্রিটিশ আর্মিতে আফ্রিকার কৃষ্ণাঙ্গ সৈন্যদের জন্য সর্বোচ্চ পদ, লেফটেন্যান্টের সমতুল্য। 1951 সালে সাধারণ একজন সার্জেন্ট মাত্র 10 বছরে হয়ে যায় লেফটেন্যান্ট। কেনিয়ার বিদ্রোহ দমনের নৃশংস বর্বরতার জন্যেই মনে করা হয় ব্রিটিশরা তার এত দ্রুত পদোন্নতি ঘটিয়েছিল। 1962 সালে স্বাধীনতা যখন দোরগোড়ায়, তখন গবাদি পশু নিয়ে উগান্ডায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা দেয়। তার দমন করতে গিয়ে ইদি আমিন কার্যত নরমের যজ্ঞ চালায়। তার এই নৃশংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করে সেই ব্রিটিশ সামরিক কর্তারাই, যারা তাকে এতদিন বর্বরতার জন্য বাহবা দিয়ে প্রমোশন দিয়েছিলেন। তারা উগান্ডার তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাপোলো মিল্টন ওবোতের কাছে ইদি আমিনের বিচারের দাবি জানায়। কিন্তু এদিকে ইদি আমিনের জনপ্রিয়তা তখন দেশের লোকের কাছে যথেষ্ট বেশি থাকায় হিত বিপরীত হবার ভয়ে ওবোতে ইদি আমিনকে শাস্তির বদলে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন করে দিলেন। এখানেই ওবোতে নিজের কফিনের প্রথম পেরেকটা নিজের হাতে গেঁথে ফেললেন। পরের বছর 1963 সালে ইদি আমিন হয়ে গেলেন মেজর। এরপর ব্রিটেনের উইল্টশায়ারের কয়েকটি সেনা ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়ে আমিন কর্নেল পদে উন্নীত হন। সেই থেকে আমিন ওবোতের বন্ধুত্ব সূত্রপাত হয়। বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখার ফলস্বরূপ
1966 সালে আমিন হয়ে যায় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এবং 1967-তে মেজর জেনারেল। ইতিহাস সাক্ষী অধিকাংশ ডিক্টেটরই ক্ষমতা দখল করে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে। এই মহাপুরুষটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। আমিন ওবতের সাথে বন্ধুত্বকে হাতিয়ার করে সেনাবাহিনীতে ক্রমশ নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে। তলে তলে ব্রিটিশ এবং ইসরায়েলি গুপ্তচরদের সাথেও হাত মেলান। ঠিক এমন সময় আমিনের এই ষড়যন্ত্রের কথা ওবতের কানে যায়। তখন ওবতে আমিনকে গৃহবন্দী করেন, কিন্তু ততদিনে আমিন সেনাবাহিনীতে তার প্রভাব প্রতিপত্তি এতটাই বাড়িয়ে ফেলেছিল যে ওবতে আমিনকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি তখন আমিনের হাত থেকে সমস্ত প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে একটি অপ্রশাসনিক পদে বহাল করেন। কিন্তু যা ঘটার তা ততদিনে ঘটে গেছে। আমিন এখন শুধু সময়ের অপেক্ষায় ছিল। সেই সুযোগ এসে গেল 1971 সালে। ওবতে তখন গেছেন সিঙ্গাপুরে রাষ্ট্রীয় সফরে। 1971-এর 25 জানুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটালো ইদি আমিন এবং নিজেকে উগান্ডার প্রেসিডেন্ট ঘোষণা করল। শুরু হলো উগান্ডায় নরঘাতক, নরখাদক, স্বৈরাচারীর জঙ্গল রাজ। দিল প্রথম ভাষণ। সেই ভাষণের ভাষা শুনলে যে কেউ সুস্থ বুদ্ধিসম্পন্ন লোকই বিস্মিত হবে। সেই ভাষণের কয়েকটা সেন্টেন্স ছিল এই রকম: হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ লাইফ ফিল্ড মার্শাল আল হাদজি ডক্টর ইদি আমিন, লর্ড অফ অল দ্য বিস্টস অফ দ্য আর্থ অ্যান্ড ফিশেস অফ দ্য সি and conqueror of the British Empire in Africa in general and Uganda in particular. প্রথমে কিন্তু দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল ইদি আমিনকে স্বীকৃতি দিয়েছিল, আর তারপরেই শুরু হলো আমিনের অত্যাচার। প্রথমেই সে দেশের পুলিশি ব্যবস্থাকে ভেঙে দিল, তৈরি করলো নিজস্ব এক খুনি বাহিনী এবং খুঁজে খুঁজে বের করতে লাগলো ওবতের সমর্থকদের। তারপর চালানো হলো তাদের উপর নির্মম অত্যাচার, নির্বিচারে চলল হত্যালীলা। সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের শিক্ষিত বিশিষ্ট লোকজন, রাজনৈতিক ব্যক্তি, এমনকি চিকিৎসকরাও ছাড় পেলেন না এদের হাত থেকে। এরপরে আমিনের অত্যাচার চূড়ান্ত রূপ নিল। আমিনের ক্ষমতা দখলের পর ওবতে পালিয়ে গেলেন তানজানিয়াতে। সেখানে নিজের সমর্থকদের নিয়ে একটি দল গঠন করলেন। সেই দলে যোগ দিল উগান্ডার সেনাবাহিনীর একটা অংশ। এছাড়াও যোগ দিল তানজানিয়ার আচলি এবং ল্যাঙ্গো সম্প্রদায়ের সামরিক লোকজন। তবে ওবতের এই বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এর ফল হলো মারাত্মক। আমিন তার সেনাবাহিনী থেকে আচলি এবং ল্যাঙ্গো সম্প্রদায়ের লোকদের বরখাস্ত করতে থাকেন। ফলে সেনাবাহিনীর মধ্যে শুরু হয় বর্ণবাদী দাঙ্গা। ক্রমে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। শুরু হয় সিভিল ওয়ার। এতে চুপচাপ বসে রইল না আমিনও। নীল নদের ধারে একের পর এক তৈরি হলো টর্চার সেল, অনেকটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের আদলে। জিজ্ঞাসাবাদের নাম করে চলত নির্বিচারে হত্যালীলা। রক্তের স্রোত গিয়ে মিশে যেত নীল নদের জলে। শুধুমাত্র এই টর্চার সেলগুলোতেই আমিনের অনুগত বাহিনী আনুমানিক 10,000-এর বেশি মানুষকে হত্যা করেছিল। আর্চবিশপ অফ উগান্ডা, উগান্ডার বিচারপতি, ম্যাকারেরে কলেজের উপাচার্য, উগান্ডার রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর সহ ওবতের অনেক সাবেক মন্ত্রীরা কেউ বাদ পড়েননি এই নরঘাতক বাহিনীর হাত থেকে। আমিনের এই বড় অনুগত বাহিনীগুলো স্টেট রিসার্চ ব্যুরো এবং পাবলিক সেফটি ইউনিট নামে পরিচিত ছিল। তবে আমিন নিজেও কিছুটা ভয় পেয়েছিল। গুপ্ত হত্যার ভয়ে সে নিজেও বারবার বাসস্থান পরিবর্তন করেছিল এই সময়টাতে। 1972 সালে সে আরও একটা ভয়ঙ্কর মৃত্যুবাণ নিক্ষেপ করে বসল উগান্ডাবাসীদের ওপর। নাম দিল ইকোনমিক ওয়ার। এই নিষেধাজ্ঞা প্রধানত ছিল এশিয়ান, ব্রিটিশ ও ইসরায়েলিদের বিরুদ্ধে। তখনকার সময় উগান্ডার ব্যবসা বাণিজ্য এবং সিভিল সার্ভিস উভয় ক্ষেত্রেই প্রধানত এশিয়ানদের দাপট ছিল। বহিরাগতদের মধ্যে একটি বিশাল অংশ আবার ব্রিটিশও ছিল। অন্যদিকে সামরিক বাহিনীর অনেক উচ্চ পদে ছিল অনেক ইসরায়েলি।
আমিন সামরিক বাহিনী থেকে সকল ইসরায়েলি ছাঁটাই করে দিলেন। এশিয়ান ও ব্রিটিশ ব্যবসায়ীদের তিনি 3 মাসের সময় দিলেন উগান্ডা ছাড়ার জন্য। I had a dream sent last night from God. He has instructed me to throw out all Asians from the country. Uganda must be for Ugandans only. The Asians were brought here by the colonialists to build railway. The railway is now finished. Let the British have the Asians and the Amin soldiers have their dukas. They have exploited Ugandan people. I give the Asians 90 days to pack up and go. Do not try to look like a true African by blackening your skin with the shoe polish, or else you will suffer. If you are still here after my deadline, just wait and see what happens to you. সিভিল সার্ভিস থেকেও ব্যাপক কাটছাঁট করলেন, আর তাদের ছেড়ে যাওয়া পদগুলো এবং ব্যবসা বাণিজ্য তিনি নিজের সমর্থকদের মধ্যে বন্টন করলেন। স্বাভাবিকভাবে ব্রিটিশ আর ইসরায়েলিদের সাথে সম্পর্ক খারাপ হয় ইদি আমিনের। অপরদিকে অদক্ষ অনভিজ্ঞ লোকের হাতে দেশের অর্থনীতি গিয়ে পড়াতে তার পতন ঘটতেও সময় লাগলো না। শুরু হলো দেশ জুড়ে মুদ্রাস্ফীতি। এবার তিনি বন্ধুত্ব করলেন রাশিয়া এবং লিবিয়ার সাথে। ক্রমাগত অপশাসনের ফলে দেশের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, দেশের অর্থনীতি ভেঙে পড়তে থাকে। একই সাথে চলতে থাকে আমিনের অত্যাচার ও বর্বরতা। যখন দেশের সাধারণ মানুষ এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, তখন আমিনের কিন্তু ভোগবিলাসের কোনো কমতি ছিল না। এর মধ্যে অন্যতম ছিল নারী সঙ্গ। বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী আমিনের এত নারীর সঙ্গে সম্পর্ক ছিল যে তা গণনা করা মুশকিল। কথিত আছে যে তার বেশ কিছু নারী সমন্বিত হারেম পুরো উগান্ডায় ছড়িয়েছিল। এছাড়াও ইদি আমিন বহু বিবাহে বিশ্বাসী ছিলেন। তার 6 জন স্ত্রী ছিল। সন্তানের সংখ্যা সঠিকভাবে কেউ জানে না। অনেকের মতে সংখ্যাটা 30 থেকে 45-এর কম হবে না। এবার বলি আমিনের পৈশাচিকতার কিছু নমুনা। ইদি আমিনের রাজত্বকালে স্বাস্থ্যমন্ত্রী থাকা হেনরি কেনবা একটি বই লিখেছিলেন, আ স্টেট অফ ব্লাড, দ্য ইনসাইড স্টোরি অফ ইদি আমিন। এই বইতে তিনি আমিনের পৈশাচিক স্বভাব বর্ণনা করেছিলেন। তিনি লিখেছিলেন যে একবার আমিন হাসপাতালের মর্গে যান, সেখানে তার শত্রুদের লাশ রাখা ছিল। এই মৃতদেহগুলির সঙ্গে তিনি কি করেছিলেন তা কেউ দেখেনি, তবে উগান্ডাবাসী বিশ্বাস করে যে আমিন তার শত্রুর রক্ত পান করে। আফ্রিকার কাকোয়া গোষ্ঠীতে এই প্রথার প্রচলন ছিল। আমিন এই কাকোয়া গোষ্ঠীরই মানুষ ছিলেন। কোয়েনবা তার বইতে আরও লিখেছেন, অনেক সময় আমিন অন্যদের সামনে গর্ব করে বলতো যে সে মানুষের মাংস খেয়েছে। 1975 সালের আগস্টে আমিন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার জায়ের সফর অভিজ্ঞতার কথায় বলে, সেখানে তাকে বানরের মাংস খেতে দেওয়া হয়েছিল, যা মানুষের মাংসের চেয়ে খারাপ। লড়াইয়ের সময় অনাহারের পরিস্থিতি তৈরি হলে আহত সহযোদ্ধাকে হত্যা করে তার মাংস খাবার পরামর্শ দিতেন আমিন। বিবিসি জানিয়েছে, আমিনের সময় উগান্ডায় ভারতের হাইকমিশনার ছিলেন মদনজিৎ সিং। তার কালচার অব দ্য সেপুলচার বইতে তিনি লিখেছিলেন যে আমিনের পূর্বতন বাড়ির কমান্ড পোস্টে একটি ঘর সর্বদা বন্ধ থাকত। এতে আমিনের একমাত্র বৃদ্ধ দাস মোসি আলোগাকে যেতে দেয়া হতো এবং সেটিও ঘরটি পরিষ্কার করবার জন্য। একবার আমিনের 5ম স্ত্রী সারা কিওলা বা জোর করে সেই ঘরে চলে এসেছিলেন। তিনি দেখলেন যে ঘরের 2টি ফ্রিজ রয়েছে। যখন তিনি একটি ফ্রিজ খোলেন তখন তিনি অজ্ঞান হয়ে যান। এতে তার প্রাক্তন প্রেমিক জিজ গিটার কাটা মাথা রাখা ছিল। কথিত আছে যে সারার প্রেমিকের মতো আমিন আরও অনেক নারীর প্রেমিকের শিরশ্ছেদ করে। আমিনের শাসনকালে ঠিক কতজন লোক নিহত হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাগুলি অনুমান করে সংখ্যাটা 5 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে ছিল। আমিন চরম অর্থনৈতিক দুর্দশার সময়ও দেশের অন্যান্য খাতের থেকে সামরিক খাতে সব থেকে বেশি অর্থ ব্যয় করত। দেশের মানুষের মনে ক্রমে ক্রমে অসন্তোষ দানা বাঁধতে থাকে। ক্রমে 1978 সালে তা গৃহযুদ্ধের রূপ নেয়। সেনাবাহিনীতে সেই সময় মাত্র 25% উগান্ডার সেনা ছিল, বাকি সব ছিল ভাড়া করা সৈন্য।
ততদিনে আমিনের নরবলির কাহিনী বিশ্বের দরবারেও সমালোচিত হতে শুরু করেছিল। ফলে আমিন আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ে। দৃশ্যপট বদলাতে এবার আমিন একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে হঠাৎ তানজানিয়া আক্রমণ করে বসে। কিন্তু দেশের চূড়ান্ত অর্থাভাবের কারণে সেই সময় তার সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত রসদ, খাদ্য, চিকিৎসা কোনোটাই ছিল না। অপরদিকে উগান্ডার বিদ্রোহী সৈন্যরা যোগ দেয় তানজানিয়ার পক্ষে। তাদের যৌথ প্রতি আক্রমণে পিছু হটতে বাধ্য হয় আমিনের অনুগত সেনাবাহিনী। 1978 সালে অক্টোবরে বিদ্রোহীরা উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে নেয়, আর আমিন পালিয়ে গিয়ে আশ্রয় নেয় লিবিয়ার আর এক স্বৈরাচারী শাসক মোহাম্মদ গাদ্দাফির কাছে। গাদ্দাফির শেষ পরিণতি নিশ্চয়ই সকলের জানা আছে। 2011 সালে 20 অক্টোবর গণপ্রহারে মৃত্যু ঘটে তার। যাই হোক, এত অপরাধ, নৃশংসতা, বর্বরতা করা সত্ত্বেও আমিনকে কিন্তু সেই রকম ভয়ঙ্কর মৃত্যুর সামনে পড়তে হয়নি। লিবিয়ায় 10 বছর কাটানোর পরে আমিন 1989 সালে সৌদি আরবে চলে যান। সেখানেই 2003 সালে 16 আগস্ট জেড্ডার এক হাসপাতালে 78 বছর বয়সে ইদি আমিনের মৃত্যু হয়। জেড্ডার রুয়াইস কবরস্থানে কবর দেওয়া হয় তাকে। নিজের দেশের মাটিও তার কপালে জোটেনি। শোনা যায় 2003 সালের 20 জুলাই আমিন যখন সৌদি আরবের জেড্ডায় কিং ফাহাদ হাসপাতালে কোমায় সংজ্ঞাহীন মরণাপন্ন অবস্থায় রয়েছে, তখন আমিনের একজন স্ত্রী উগান্ডার রাষ্ট্রপতি ইয়েওরি মুসাভেনির কাছে আবেদন জানান যাতে আমিন দেশের মাটিতে মরতে পারেন। মুসাভেনি জবাব দেন, আমিন দেশে ফেরা মাত্র আগে তার অপরাধের বিচার করা হবে। এইভাবেই শেষ হয় বুচার অফ উগান্ডা বা উগান্ডার কসাই নামে কুখ্যাত এই একনায়কের ঘৃণ্য ইতিহাস। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।